আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে অবনী। পরনে লাল বেনারসি, গায়ে ভারী গয়না, কপালে বড় একটা চন্দন আর সিঁদুরের টিপ। দেখতে ঠিক যেন এক রাজকুমারী, কিন্তু তার চোখের কোণে লেগে আছে বিষাদের ছায়া। আজ অবনীর বিয়ে, অথচ এই বিয়ে নিয়ে তার মনে বিন্দু মাত্র আনন্দ নেই। কারণ যার সাথে তার বিয়ে হচ্ছে তার নাম আরিয়ান চৌধুরী। অবনী শুনেছে আরিয়ান চৌধুরী মানুষটা যেমন বিত্তবান, ঠিক তেমনই অদ্ভুত আর জেদি। লোকে তাকে আড়ালে সাইকো বলে ডাকে। আর সবচেয়ে বড় কথা, আরিয়ান চৌধুরীর বয়স ৩৫-এর ওপরে, যেখানে অবনীর বয়স মাত্র ১৯। অবনীর বাবা নিজের ব্যবসার খাতিরে আরিয়ান চৌধুরীর বিশাল ঋণের বোঝা থেকে বাঁচতে নিজের মেয়েকে তার হাতে তুলে দিচ্ছেন। অবনী অনেক কেঁদেছে, কিন্তু লাভ হয়নি। কিরে অবনী, এখনো তৈরি হোসনি? বরযাত্রী চলে এসেছে। অবনীর মা ঘরে ঢুকেই তাড়া দিলেন। মায়ের চোখেও পানি, কিন্তু অভাবের সংসারে এই বিসর্জন ছাড়া আর কোনো পথ ছিল না। রাত বাড়ার সাথে সাথে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হল। অবনী এখন আরিয়ান চৌধুরীর স্ত্রী। বিশাল এক রাজপ্রাসাদের মতো বাড়িতে তাকে নিয়ে আসা হয়েছে। বাড়ির অন্দরমহলটা থমথমে, চারদিকে দামি দামি আসবাবপত্র, কিন্তু সবকিছুতেই যেন একটা কঠোর আভিজাত্য মিশে আছে। অবনীকে বাসর ঘরে বসিয়ে দিয়ে যাওয়া হলো। ঘরটা সাদা গোলাপ আর রজনীগন্ধায় সাজানো, সারা ঘরে কড়া সুগন্ধি ছড়িয়ে আছে। অবনী বিছানার এক কোণে জড়সড় হয়ে বসে কাঁপছে। সে শুনেছে আরিয়ান চৌধুরী মেজাজি মানুষ, সামান্য ভুলে সে রেগে আগুন হয়ে যায়। কিছুক্ষণ পর দরজায় কারো পদশব্দ শোনা গেল। অবনীর হৃৎপিণ্ড থরথর করে কাঁপতে শুরু করল। দরজা খোলার শব্দ হলো, তারপর ধীর পায়ে কেউ ঘরের ভেতরে ঢুকল। ভারী পারফিউমের গন্ধটা ক্রমশ কাছে আসছে। অবনী, গম্ভীর অথচ একটা অদ্ভুত মাদকতাময় কণ্ঠস্বর। অবনী মাথা তুলল না। আরিয়ান চৌধুরী বিছানায় এসে বসলেন। অবনী আর চোখে দেখল মানুষটার সুঠাম দেহ। বয়স ৩৫ হলেও তাকে দেখে মনে হয় না সে খুব একটা বয়স্ক, বরং তার চেহারায় একটা রুক্ষ আধিজাত্য আর ধারালো সৌন্দর্য আছে। মাথাটা তোলো, আরিয়ান আবার বললেন। এবার কণ্ঠস্বরে কিছুটা আদেশ ছিল। অবনী বাধ্য হয়ে মাথা তুলল। আরিয়ানের গভীর চোখ দুটো সরাসরি অবনীর চোখের ওপর স্থির হল। অবনী ভয় পেয়ে চোখ সরিয়ে নিতে চাইল, কিন্তু আরিয়ান তার চিমুক ধরে নিজের দিকে ফেরালেন। ভয় পাচ্ছ আমাকে? আরিয়ান একটু হাসলেন। সেই হাসিটা মোটেও স্বাভাবিক ছিল না, যেন শিকার দেখার পর শিকারীর ঠোঁটে যে হাসি ফোটে ঠিক তেমন। না, মানে, অবনী তোতলাতে লাগল। আরিয়ান হঠাৎ অবনীর খুব কাছে মুখ নিয়ে এলেন। অবনী নিঃশ্বাস বন্ধ করে ফেলল। আরিয়ান তার চুলের ঘ্রাণ নিলেন এবং ফিসফিস করে বললেন, আমি জানি লোকে আমাকে সাইকো বলে, তুমিও নিশ্চয়ই শুনেছ। তারা ঠিকই বলে। আমি যা নিজের বলি তা পুরোপুরি আমার, সেখানে অন্য কারোর ভাগ তো দূরের কথা, কোনো বাতাসেরও প্রবেশ নিষেধ। আরিয়ান উঠে দাঁড়ালেন এবং আলমারি থেকে একটা চাবির গোছা বের করলেন। আজ থেকে এই বাড়ির চাবি তোমার কাছে থাকবে, কিন্তু একটা কথা মনে রেখো অবনী, আমার অনুমতি ছাড়া এই ঘরের জানলাও যেন না খোলে। আমার জিনিস আমি নিজের মতো করে আংলে রাখতে পছন্দ করি, সেটা যদি অত্যাচার মনে হয় তবে তাই সই। কথাটা বলেই আরিয়ান হঠাৎ অবনীকে পাঁজা কোলে তুলে নিলেন। অবনী চমকে চিৎকার করে উঠতে চাইল, কিন্তু আরিয়ান তার ঠোঁটে আঙুল দিয়ে ইশারা করলেন চুপ থাকতে। চুপ থাকো, তোমার কান্নার শব্দও যেন এই ঘরের বাইরে না যায়। আমি চাই না বাইরের কেউ জানুক আমার স্ত্রী কেন কাঁদছে। আরিয়ান অবনীকে বিছানার মাঝখানে শুইয়ে দিলেন, তারপর খুব শান্ত গলায় বললেন, শাড়িটা পাল্টে নাও, আমি তোমাকে সাহায্য করছি। অবনীর হাত কাঁপছিল, সে নিজেই শাড়ির পিন খোলার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। আরিয়ান বিরক্ত হলেন না, বরং অত্যন্ত ধৈর্য নিয়ে একের পর এক পিন খুলতে লাগলেন। তার হাতের স্পর্শে অবনীর শরীরে একটা অদ্ভুত শিহরণ খেলে যাচ্ছিল। এটা কি ভালোবাসা নাকি ভয়ের শিহরণ, তা অবনী বুঝতে পারছিল না। হঠাৎ আরিয়ান অবনীর কানের কাছে এসে বললেন, শোনো অবনী, সবাই তোমাকে ভয় দেখিয়েছে তো, বলেছে আমি তোমাকে মারধর করব। না অবনী, আমি তোমাকে মারব না, আমি তোমাকে এমনভাবে ভালোবাসব যে তুমি চাইলেও আমাকে ঘৃণা করতে পারবে না। আমার ভালোবাসা তোমার জন্য একটা নেশা হয়ে যাবে, আর সেই নেশাই হবে তোমার সবচেয়ে বড় জেলখানা। আরিয়ান অবনীর কপালে একটা দীর্ঘ চুমন খেলেন। সেই চুমনে কোনো কোমলতা ছিল না, ছিল এক প্রবল অধিকারবোধ। অবনী অনুভব করল তার জীবনের সাধারণ দিনগুলো শেষ হয়ে গেছে।
সে এখন এমন একজনের জালে বন্দী যে একই সাথে কোমল আর ভীষণ নিষ্ঠুর। রাতের গভীরতা বাড়ার সাথে সাথে বাসর ঘরের আলো স্থিমিত হয়ে এলো। আরিয়ান অবনীকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন। অবনী নড়াচড়া করার সাহস পেল না। তার মনে হচ্ছিল এই বুকের খাঁচায় সে চিরদিনের জন্য বন্দী হয়ে গেছে। পরদিন সকালে অবনীর ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। সে চোখ মেলে দেখল আরিয়ান তার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন, তার হাতে একটা ধারালো ছুরি। অবনী আতকে উঠে পিছিয়ে গেল। আপনি আপনি ওটা দিয়ে কি করছেন? আরিয়ান শান্তভাবে একটা লাল গোলাপের কাঁটাগুলো কাটছিলেন। তিনি গোলাপটা অবনীর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, গোলাপ খুব সুন্দর, কিন্তু এর কাঁটাগুলো আমার পছন্দ না। আমি চাই না আমার অবনীকে কোনো কাঁটা বিঁধুক, এমনকি সেটা যদি প্রাকৃতিকও হয়। আরিয়ানের কথা বলার ভঙ্গিটা এতটাই অস্বাভাবিক যে অবনীর গায়ের লোম খাড়া হয়ে গেল। মানুষটা কি সত্যিই পাগল, নাকি তার ভালোবাসার ধরনটাই এরকম? আরিয়ান অবনীর চিমুক ধরে তাকে নিজের দিকে টানলেন। শোনো অবনী, এই বাড়িতে তোমার কোনো কিছুর অভাব হবে না। হিরে জহরত, দামি পোশাক সব তোমার পায়ের কাছে থাকবে। শুধু একটা জিনিস মনে রাখবে, এই আরিয়ান চৌধুরীর অবাধ্য হওয়া মানেই নিজের ধ্বংস ডেকে আনা। তুমি কি লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে তো? অবনী ভয়ে কোনো মতে মাথা নাড়াল। আরিয়ান হাসলেন, এক অদ্ভুত তৃপ্তির হাসি। তিনি অবনীর গলার গয়নাগুলো এক এক করে খুলতে শুরু করলেন। এসব ভারী গয়না তোমার নরম শরীরে দাগ ফেলে দিচ্ছে। আমি চাই না তোমার গায়ে একটা আঁচড়ও লাগুক। তোমার শরীর, তোমার মন, এমনকি তোমার দীর্ঘশ্বাসটাও শুধু আমার। অবনীর মনে হল সে কোনো মানুষের কাছে নয়, বরং এক আদিম মায়াবীর কাছে বন্দী হয়েছে, যার চোখে সম্মোহন আর মনে শুধু একরোখা অধিকার বোধ। সকালবেলা রোদটা জানলার ভারী পর্দা ভেদ করে ভেতরে ঢোকার অনুমতি পায়নি। আরিয়ান চৌধুরীর ঘরে বাইরের জগতের প্রবেশাধিকার সীমিত। অবনী বিছানায় স্তব্ধ হয়ে বসে আছে। তার চোখের সামনে আরিয়ান খুব মন দিয়ে আলমারি থেকে বের করা দামি দামি সিল্কের শাড়িগুলো দেখছেন। এগুলো সব তোমার জন্য আনিয়েছি। কালকের ভারী বেনারসিটা তোমার খুব কষ্ট দিচ্ছিল, তাই না? আরিয়ান কথাগুলো বলছিলেন খুব নিচু স্বরে, যেন তিনি নিজের সাথেই কথা বলছেন। অবনী কোনো উত্তর দিল না। সে শুধু ভাবছে, এই মানুষটার মনের ভেতরে কি চলে। কিছুক্ষণ আগে যার হাতে ধারালো ছুরি ছিল, এখন তার হাতেই নরম সিল্কের কাপড়। আরিয়ানের প্রতিটি আচরণে এক ধরনের পাগলামি মিশে আছে। এই নীল রংটা তোমাকে খুব মানাবে অবনী। নীল হলো বিষাদের রং, আর তোমার ওই ডাগর চোখে বিষাদ খুব সুন্দর দেখায়। আরিয়ান নীল শাড়িটা নিয়ে অবনীর সামনে এলেন। অবনীর চিবুকটা আলতো করে উঁচিয়ে ধরলেন তিনি। চুপ করে আছো কেন? কথা বলো, তোমার গলার আওয়াজটা আমার খুব পছন্দ। অবনী অস্ফুট স্বরে বলল, আমি কি একবার বাবার সাথে কথা বলতে পারি? আরিয়ানের চোখের মণি দুটো মুহূর্তেই তীক্ষ্ণ হয়ে উঠল। হাসিখুশি ভাবটা মিলিয়ে গিয়ে সেখানে জেদ আর ক্রোধের একটা আভা ফুটে উঠল। তিনি শাড়িটা বিছানায় ছুঁড়ে ফেলে দিলেন। বাবা? যে বাবা তোমাকে টাকার বিনিময়ে আমার কাছে বিক্রি করে দিয়েছে, তার সাথে কথা বলতে চাও? আরিয়ানের কণ্ঠে তাচ্ছিল্য। অবনীর চোখে পানি চলে এলো। তিনি আমার বাবা, হয়তো পরিস্থিতির চাপে পড়ে। পরিস্থিতি নয় অবনী, লোভ। আরিয়ান চিৎকার করে উঠলেন। পরক্ষণে নিজেকে সামলে নিলেন তিনি। অবনীর গালের উপর হাত রেখে খুব শান্ত গলায় বললেন, এখন থেকে আমিই তোমার সব। তোমার বাবা, তোমার মা, তোমার বন্ধু, সবই আমি। বাইরের পৃথিবীর সাথে তোমার সব সম্পর্ক কাল রাতেই ওই আগুনের কুণ্ডলিতে শেষ হয়ে গেছে, যেখানে আমরা 7 পাক ঘুরেছে। আরিয়ান ঘর থেকে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা আটকে দিয়ে গেলেন। অবনী হতভম্ব হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। তাকে কি তবে বন্দি করে রাখা হবে? বিশাল ঘরের নিস্তব্ধতা অবনীকে গ্রাস করতে লাগল। সে জানলার কাছে গিয়ে পর্দা সরানোর চেষ্টা করল, কিন্তু দেখল জানলাগুলো ভেতর থেকে স্ক্রু দিয়ে আটকানো। আলো আসার জন্য শুধু ওপরের দিকে ছোট একটু ঘুলঘুলি আছে। অবনী ফুপিয়ে কেঁদে উঠল। এটা বাসর ঘর নয়, এটা একটা সোনার খাঁচা। দুপুরবেলা আরিয়ান আবার ঘরে ঢুকলেন। তার হাতে একটা খাবারের ট্রে, নিজে হাতে রান্না করে নিয়ে এসেছেন তিনি। কাঁদছিলে? আরিয়ান ট্রেটা টিপয় লেখে অবনীর পাশে বসলেন। অবনী চোখ মুছে অন্যদিকে তাকিয়ে রইল। আরিয়ান তার হাতটা টেনে নিলেন। অবনী বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু আরিয়ানের আঙুলের বাঁধন খুব শক্ত। আমার উপর রাগ করেছ? রাগ করো, অভিমান করো, কিন্তু আমার চোখের সামনে থাকো। আমি তোমাকে এক মুহূর্ত চোখের আড়াল করতে পারি না অবনী। জানো, অফিস যাওয়ার জন্য নিচে নেমেছিলাম, কিন্তু সিঁড়ি থেকেই ফিরে এলাম। মনে হলো তুমি হয়তো আমার ছাড়া ভয় পাচ্ছ। আরিয়ান এক লোকমা ভাত অবনীর মুখে তুলে ধরলেন। খাও। আমার খিদে নেই, অবনী মৃদুস্বরে বলল।
আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। তিনি থালাটা সজোরে মেঝেতে আছাড় মারলেন। ঝনঝন শব্দে কাঁচের থালাটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। অবনী ভয়ে আর্তনাদ করে উঠল। আমি যখন কিছু বলি সেটা করা তোমার দায়িত্ব অবনী। আমার ভালোবাসা যেমন আকাশ ছোঁয়া, আমার ক্রোধও তেমন প্রলয়ঙ্কারী। আমাকে বাধ্য করো না নিষ্ঠুর হতে। আরিয়ান আবার উঠে দাঁড়ালেন এবং ভাঙা কাচের ওপর দিয়েই হেঁটে দরজার দিকে গেলেন। তার পা থেকে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। দরজার কাছে থামলেন তিনি। 10 মিনিটের মধ্যে তুমি নিজে নিচে আসবে। ডাইনিং টেবিলে আমি তোমার জন্য অপেক্ষা করছি। যদি না আসো তবে তোমার বাবার ব্যবসার যেটুকু অবশিষ্ট আছে সেটুকুও আমি আজ ধুলোয় মিশিয়ে দেব। আরিয়ান চলে গেলেন। অবনী কাঁপতে কাঁপতে মেঝেতে বসে পড়ল। এই মানুষটা কি মানুষ না শয়তান? নিজের পা কেটে রক্তারক্তি করে ফেলল, অথচ তার মুখে কোনো ব্যথার চিহ্ন নেই। অগত গিয়ে অবনী নিচে নেমে এলো। বিশাল ডাইনিং টেবিলের এক মাথায় আরিয়ান বসে আছেন। তার পায়ে এখন ব্যান্ডেজ করা আছে। অবনীকে দেখে তিনি খুব স্বাভাবিকভাবে হাসলেন, যেন কিছুক্ষণ আগে কিছুই হয়নি। এসো প্রিয়তমা, বসো, তোমার জন্য ইলিশ মাছ রান্না করিয়েছি। অবনী যন্ত্রের মতো বসে খেতে শুরু করল। আরিয়ান পার খাওয়ার ভঙ্গিটা খুব তৃপ্তি নিয়ে দেখছিলেন। খাওয়া শেষ হলে তিনি অবনীকে লাইব্রেরি ঘরে নিয়ে গেলেন। হাজার হাজার বই সেখানে। তুমি পড়তে ভালোবাসো জানি, এখানে তোমার পছন্দের সব বই আছে। যতদিন আমি বাড়ি থাকব না তুমি এখানে সময় কাটাবে, কিন্তু সাবধান, কোনো চাকরের সাথে কথা বলবে না। এই বাড়ির কেউ তোমার সাথে কথা বলার অনুমতি পায়নি। আরিয়ান অবনীর কপালে আবার সেই অধিকার বোধের চুমুটা খেলেন। আমি আসছি, সাবধানে থেকো, আমার সাইকো স্বামীর লক্ষ্মী বউ হয়ে। আরিয়ান চলে যাওয়ার পর অবনী লাইব্রেরির এক কোণে বসে ভাবতে লাগল, এখান থেকে পালানোর কি কোনো পথ নেই? সে লক্ষ্য করল লাইব্রেরির এক কোণে একটা ছোট ডায়েরি পড়ে আছে। ডায়েরিটা পুরনো। কৌতূহলবশত অবনী সেটা খুলল। প্রথম পাতাতেই লেখা, আরিয়ানের ভালোবাসা মানেই ধ্বংস। যে তাকে ভালোবাসবে সেও শেষ হবে, যাকে সে ভালোবাসবে সেও শেষ হবে। অবনীর হাত থেকে ডায়েরিটা পড়ে গেল। কে লিখেছে এই কথাগুলো? আরিয়ানের কি তবে আগে কোনো স্ত্রী ছিল? গভীর হতে থাকার রহস্য আর আরিয়ানের পাগলামি যেন অবনীকে এক অন্ধকার গহ্বরের দিকে টেনে নিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কারোর ভারী নিঃশ্বাসের শব্দ শুনতে পেল অবনী। ওটা পড়ছিলে কেন? চমকে পেছন ফিরল অবনী। আরিয়ান ফিরে এসেছেন। অবনীর তার ঠিক চোখে সামনে এখন এসে আগুনের দাঁড়ালেন। লেলিহান শিখা। তার শান্ত কিন্তু গম্ভীর চেহারাটা মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠল। মেঝেতে পড়ে থাকা ডায়েরিটার দিকে একবার তাকিয়ে তিনি অবনীর দিকে হাত বাড়ালেন। অবনী ভয়ে চোখ বন্ধ করে ফেলল। ভাবল হয়তো এই বুঝি চর পড়বে, কিন্তু না। আরিয়ান অত্যন্ত যত্ন করে অবনীর গাল থেকে এক গোছা চুল সরিয়ে কানের পেছনে গুজে দিলেন। আমি তোমাকে বলেছিলাম না অবনী, কৌতূহল খুব খারাপ জিনিস, বিশেষ করে যখন সেটা আমার অতীত নিয়ে হয়। আরিয়ানের কণ্ঠস্বর এতটাই নিচু যে তা শুনতে কষ্ট হচ্ছে। তিনি নিচু হয়ে ডায়েরিটা তুলে নিলেন। পাতায় পাতায় হাত বুলিয়ে তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর হঠাৎ করেই ডায়েরিটা মাঝখান থেকে 2 টুকরো করে ছিঁড়ে ফেললেন। আপনি আপনি এটা ছিঁড়লেন কেন? অবনী কোনো মতে সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করল। আরিয়ান ডায়েরির টুকরোগুলো বাতাসে ছড়িয়ে দিলেন। সাদা কাগজগুলো ডানা ভাঙা পাখির মতো মেঝেতে ছড়িয়ে পড়ল। অতীতকে আগলে রাখা আমার স্বভাব নয় অবনী, আমার বর্তমান শুধু তুমি। এই ডায়েরিতে যা লেখা ছিল তা এক মৃত মানুষের প্রলাপ, আর আমি চাই না আমার বাড়িতে কোনো মৃত মানুষের ছায়া থাকুক। অবনী বুঝতে পারল ডায়েরিটা নিশ্চয়ই আরিয়ানের আগের স্ত্রী বা তেমন কারোর ছিল, কিন্তু আরিয়ান তাকে সেই সুযোগই দিলেন না কিছু ভাবার। তিনি অবনীর হাত ধরে টানতে টানতে তাকে নিজের শোবার ঘরে নিয়ে এলেন। আজ থেকে তোমার লাইব্রেরিতে যাওয়া নিষিদ্ধ। তুমি সারাদিন এই ঘরেই থাকবে। তোমার যা লাগবে আমি নিজে এসে দিয়ে যাব। আরিয়ানের এই ঘরবন্দি করার নেশাটা যেন ক্রমশ বাড়ছে। তিনি অবনীকে বিছানায় বসিয়ে দিয়ে একটা দামি পারফিউমের বোতল বের করলেন। অবনীর সারা গায়ে সেই সুগন্ধি ছিটিয়ে দিতে লাগলেন তিনি। আপনি কি করছেন? দম বন্ধ হয়ে আসছে আমার। অবনী হাত দিয়ে মুখ ঢাকল। এই গন্ধে তুমি মজে থাকবে অবনী। বাইরের কোনো জগতের গন্ধ যেন তোমার নাকে না পৌঁছায়। তুমি জানো, তোমাকে যখন প্রথম দেখেছিলাম ওই রাস্তার মোড়ে, সেদিনই ঠিক করেছিলাম তোমাকে আমার এই প্রাসাদে বন্দি করব। তোমার ওই ছটফটে স্বভাবটা আমার খুব হিংসে হতো। আমি চেয়েছিলাম সেই চঞ্চলতা শুধু আমার সামনেই প্রকাশ পাক। আরিয়ান হাসলেন, তবে সে হাসিতে কোনো আনন্দ নেই, আছে এক অমানবিক জেদ। তিনি আলমারি থেকে একটা রূপোর নূপুর বের করলেন। নূপুরটা সাধারণ নয়, বেশ ভারী এবং তাতে ছোট একটা তালা ঝোলানো। অবনী শিউরে উঠল। এটা কি?
আরিয়ান উত্তরের অপেক্ষা না করেই অবনীকে বিছাবার শুইয়ে দিলেন এবং তার পায়ে নুপুরটা পরিয়ে দিলেন, তারপর ছোট চাবি দিয়ে তালাটা আটকে দিলেন। নুপুরের শব্দটা খুব মিষ্টি, কিন্তু অবনীর কাছে তার শেকলের ঝনঝনিনীর মতো ঠেকল। এই নুপুর তোমাকে মনে করিয়ে দেবে যে তুমি কার। তুমি যখনই হাঁটবে এই শব্দ আমাকে জানিয়ে দেবে তুমি কোথায় আছো। তুমি আমার চকর পাখি অবনী, এই খাঁচাই তোমার আসল আকাশ। রাতের খাবার ঘরেই এলো। আরিয়ান আজ খুব হাসি খুশি। তিনি অবনীকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন, তার চুলে বিলি কেটে দিচ্ছেন। দেখলে মনে হবে এক আদর্শ স্বামী, কিন্তু অবনী জানে এই আদরের আড়ালে লুকিয়ে আছে এক রক্তপিপাসু মানসিকতা। খাওয়ানোর মাঝে আরিয়ান হঠাৎ বললেন, আগামীকাল আমার এক বিশেষ বন্ধু আসবে, তাকে আমি তোমার সাথে পরিচয় করিয়ে দেব। তবে সাবধান, তার সামনে যেন কোনো পাগলামি না হয়। আমি চাই সে দেখুক আমি কত সুখী। অবনী শুধু নিঃশব্দে চোখের জল ফেলল। সে জানে এই বাড়িতে তার কোনো অধিকার নেই, এমনকি তার চোখের জলের উপরও নয়। রাত মাঝে অবনীর ঘুম ভেঙে গেল। সে দেখল ঘরের বাতি জ্বলছে। আরিয়ান বিছানায় নেই, ঘরটা নিস্তব্ধ। অবনী খুব সাবধানে খাট থেকে নামল। পায়ের নুপুরটা যাতে শব্দ না করে সেদিকে খেয়াল রেখে ধীরে ধীরে দরজার দিকে এগোল। দরজাটা আজ অদ্ভুতভাবে খোলা। আরিয়ান হয়তো ভুলে গিয়েছেন। অবনী পা টিপে টিপে বারান্দায় এলো। সারা বাড়ি অন্ধকারে ডুবে আছে। হঠাৎ সে সিঁড়ির নিচের স্টোররুম থেকে একটা গোঙানির শব্দ শুনতে পেল। অবনীর বুক ধরফর করতে লাগল। সে কি নিচে যাবে নাকি ঘরে ফিরে যাবে? কৌতূহল আর ভয়ে তাকে আচ্ছন্ন করে ফেলল। সে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করল। স্টোররুমের দরজার ফাঁক দিয়ে সামান্য আলোর রেখা দেখা যাচ্ছে। অবনী দরজার কাছে গিয়ে চোখ রাখল। যা দেখল তাতে তার চিৎকার করে ওঠার উপক্রম হল। আরিয়ান ঘরের মাঝখানে চেয়ারে বসে আছেন। তার সামনে একটা লোক রশি দিয়ে বাঁধা। লোকটার মুখ রক্তাক্ত। আরিয়ান খুব শান্তভাবে একটা চাবুক দিয়ে লোকটার গায়ে আঘাত করছেন আর হাসছেন। তোর সাহস কি করে হয় আমার অবনীর দিকে তাকানোর? সেদিন শপিং মলে তুই যখন তাকে দেখছিলি তখনই তোর চোখ দুটো তুলে নেওয়া উচিত হয়েছিল আমার। আরিয়ান আবার চাবুকটা সপাটে চালালেন। লোকটা যন্ত্রণায় কাতরাচ্ছে, কিন্তু মুখ বাঁধা থাকায় শব্দ বেরোচ্ছে না। অবনী আর সহ্য করতে পারল না। সে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। তার পায়ের নুপুরটা শব্দ করে উঠল। আরিয়ান তড়িৎ গতিতে দরজার দিকে তাকালেন। তার চোখে এখন আদিম হিংস্রতা। তিনি উঠে এসে দরজা খুলেন এবং অচৈতন্য অবনীকে দেখে তার ঠোঁটে এক পৈশাচিক হাসি ফুটে উঠল। দেখে ফেললে প্রিয়তমা, আমি তো চেয়েছিলাম তোমাকে এসব থেকে দূরে রাখতে, কিন্তু এখন যখন জেনেই গেছ তখন তোমাকে আমার এই অত্যাচার আর একটু বেশি করেই ভোগ করতে হবে। আরিয়ান অবনীকে পাঁজা কোলে তুলে আবার উপরে নিয়ে গেলেন। এবারের যাত্রাটা ছিল আরও বেশি ভয়ঙ্কর। আরিয়ানের পৈশাচিক হাসি আর ওই রক্তাক্ত দৃশ্য অবনীর অবচেতন মনে গেঁথে রইল। যখন তার জ্ঞান ফিরল, সে নিজেকে আবিষ্কার করল বিছানায় নয়, বরং ঘরের এক কোণে রাখা একটা বড় মখমলের আরাম কেদারা বা ইজি চেয়ারে। তার হাত পা বাঁধা নেই, কিন্তু নুপুরের সেই পালাবদ্ধ শেকলটা তাকে মনে করিয়ে দিচ্ছে সে এখন এক বন্দী রাজকুমারী। ঘরের আবহাওয়া এখন অনেক বেশি ভারী। আরিয়ান ঘরের এক কোণে দাঁড়িয়ে পাইপ টানছেন। ধোয়ার কুণ্ডলিগুলো সিলিংয়ের দিকে উঠে যাচ্ছে। অবনী চোখ মেলতেই আরিয়ান ধীর পায়ে এগিয়ে এলেন। তার মুখে সেই চিরচেনা শান্ত ভাব, যেন গতরাতের ওই বিভীষিকাময় রক্তপাত কেবল অবনীর দুঃস্বপ্ন ছিল। জেগে উঠেছ? আমি জানতাম তুমি বেশি সময় ঘুমিয়ে থাকতে পারবে না। আমার অবনী যে বড্ড চঞ্চল। আরিয়ান চেয়ারের পাশে এসে বসলেন। তার হাতে একটা কাঁচের গ্লাসে দুধ। অবনী শিউরে উঠল। সে চিৎকার করে বলতে চাইল, আপনি একটা খুনি, আপনি জানোয়ার। কিন্তু ভয়ে তার গলা দিয়ে কোনো স্বর বেরোল না। সে শুধু বড় বড় চোখ করে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান দুধের গ্লাসটা অবনীর ঠোঁটের কাছে ধরলেন। খেয়ে নাও, শরীরটা বড্ড দুর্বল হয়ে গেছে। ভয় পেয়েছিলে বুঝি? ওটা কিছু না প্রিয়তমা, জঞ্জাল পরিষ্কার করছিলাম। এই পৃথিবীতে আমার জিনিসের দিকে কেউ তাকালে আমি তাকে আস্ত রাখি না। ওটা স্রেফ শাস্তি ছিল। অবনী মুখ সরিয়ে নিল। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি কি মানুষ? লোকটাকে এভাবে মারছিলেন? ও তো মরে যাবে। আরিয়ান শব্দ করে হাসলেন। সে হাসি ঘরের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। মরবে না অবনী, অত সহজে মুক্তি আমি কাউকে দিই না। যন্ত্রণা ভোগ করাটাও তো একটা শিল্প, আর আমি সেই শিল্পের কারিগর।
এখন লক্ষ্মী মেয়ের মতো দুধটুকু খেয়ে নাও, নইলে আমাকে অন্য উপায় বেছে নিতে হবে। অবনীর মনে হল আরিয়ান এখন যে অন্য উপায়ের কথা বলছেন তা ওই চাবুকের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। সে বাধ্য হয়ে দুধটুকু গিলে ফেলল। আরিয়ান সন্তুষ্ট হয়ে অবনীর কপালে হাত রাখলেন। তার হাতটা বরফের মতো ঠান্ডা। আজ আমার সেই বিশেষ বন্ধু আসবে, যার কথা কাল বলেছিলাম। তার নাম সমীর। সে একজন ডাক্তার। আমি চাই সে একবার তোমাকে দেখুক। তোমার এই ভয় পাওয়ার রোগটা সারাতে হবে। আরিয়ান ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে জানালার ভারী পর্দাগুলো টেনে দিলেন। ঘরটা মুহূর্তেই অন্ধকারে ডুবে গেল। অবনী একা অন্ধকারে বসে রইল। তার পায়ের নুপুরটা নড়াচড়া করলেই ঝনঝন শব্দ করছে। সে বুঝতে পারল আরিয়ান তাকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা করছেন। তাকে এমন এক ঘরের মধ্যে রাখছেন যেখানে ভয় আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দুপুর নাগাদ সমীর এলেন। সমীর আরিয়ানের সমবয়সী, কিন্তু তার চেহারায় এক ধরনের করুণা মেশানো আছে। আরিয়ান অবনীকে সাজিয়ে গুছিয়ে ড্রয়িং রুমে নিয়ে এলেন। অবনীর পরনে আজ গাঢ় রক্তবর্ণের শাড়ি। আরিয়ান নিজেই তার চোখে কাজল পরিয়ে দিয়েছেন, কপালে এঁকে দিয়েছেন রক্ত লাল টিপ। সমীর, দেখ আমার স্ত্রীকে, ও কি অপূর্ব সুন্দর নয়? আরিয়ান গর্বিত ভঙ্গিতে বললেন। সমীর অবনীর দিকে তাকালেন। অবনী এক পলক সমীরের চোখের দিকে তাকাতেই দেখল সেখানে এক ধরনের সতর্কতা। সমীর মৃদু হেসে বললেন, হ্যাঁ আরিয়ান, ভাবি সত্যি খুব সুন্দরী, কিন্তু ওর চোখের নিচে কালো দাগ কেন? ঠিকমতো ঘুম হচ্ছে না বুঝি? আরিয়ানের চোয়াল শক্ত হয়ে গেল। তিনি অবনীর কাঁধে হাত রেখে একটু চাপ দিলেন। অবনী যন্ত্রণায় করে উঠল। ঘুম হবে না কেন? ও তো সারাদিন আমার কাছেই থাকে। আসলে নতুন জায়গা তো, মানিয়ে নিতে একটু সময় লাগছে। সমীর আরিয়ানের মেজাজ বুঝতে পেরে কথা ঘোরালেন। আরিয়ান, আমি ভাবির সাথে একটু আলাদা কথা বলতে চাই। ডাক্তার হিসেবে ওনার নার্ভাস সিস্টেমটা চেক করা দরকার। আরিয়ান প্রথমে রাজি হতে চাইলেন না, তার চোখে সন্দেহের ছায়া। কিন্তু সমীর বারবার অনুরোধ করায় তিনি অনিচ্ছা সত্ত্বেও রুম থেকে বেরিয়ে গেলেন। তবে দরজার ওপাশেই দাঁড়িয়ে রইলেন পাহারাদারের মতো। আরিয়ান যেতেই সমীর ফিসফিস করে বললেন, অবনী, আমার হাতে সময় খুব কম। আরিয়ান আমার বন্ধু হতে পারে, কিন্তু ও মানসিকভাবে সুস্থ নয়। ও পজেসিভ ডিসঅর্ডারে ভুগছে। আপনার আগে ওর জীবনে যে ছিল তাকে ও এভাবেই তিলে তিলে শেষ করে দিয়েছে। অবনীর বুক ধরফর করতে লাগল। ওই আগের সেই মেয়েটির কি হয়েছে? ওই ডায়েরিটা কি ওর ছিল? ওর নাম ছিল নীলা। সে একদিন এই বাড়ি থেকে পালানোর চেষ্টা করেছিল। তারপর থেকে কেউ তাকে আর দেখেনি। আরিয়ান বলে সে মারা গেছে, কিন্তু আমি জানি আরিয়ান তাকে কোথাও বন্দি করে রেখেছে। অথবা... সমীর কথা শেষ করতে পারলেন না। আরিয়ান ঘরের ভেতরে ঢুকে পড়লেন। তার মুখে এক কুৎসিত হাসি। কি হলো সমীর, চেকআপ শেষ? আমার অবনী কি সুস্থ? সমীর নিজেকে সামলে বললেন, হ্যাঁ, তবে ওকে একটু বাইরের আলো বাতাসে নিয়ে যেও। বদ্ধ ঘরে থাকলেও বিষণ্ণ হয়ে পড়বে। আরিয়ান সমীরের দিকে তাকিয়ে বিদ্রূপের সুরে বললেন, বাইরের জগৎ খুব নোংরা সমীর, সেখানে ধুলো আছে, কুনজর আছে। আমার অবনী এই স্বচ্ছ কাঁচের ঘরেই ভালো আছে। ওকে আমি রাজরানী করে রাখব। সমীর যাওয়ার সময় অবনীর দিকে এক করুণ দৃষ্টিতে তাকালেন। অবনী বুঝল সমীর তাকে সাহায্য করতে চায়, কিন্তু আরিয়ানের ভয়ে সেও আড়ষ্ট। রাতে আরিয়ান অবনীকে নিয়ে ছাদের বাগানে গেলেন। কৃত্রিম আলোয় বাগানটা স্বর্গের মতো সাজানো, কিন্তু চারদিকের উঁচু দেয়াল আর কাঁটাতারের বেড়া বলে দিচ্ছে এটা একটা জেলখানা। আরিয়ান অবনীর জন্য দামি একটা নেকলেস নিয়ে এসেছেন। তিনি অবনীর গলায় নেকলেসটা পরাতে পরাতে বললেন, সমীর বলছিল তোমাকে বাইরে নিয়ে যেতে, তুমি কি যেতে চাও? অবনী ভয়ে ভয়ে বলল, গেলে কি খুব ক্ষতি হবে? আরিয়ান হঠাৎ নেকলেসটা টান দিলেন। অবনীর গলায় টান লেগে সে তার খুব কাছে চলে এলো। আরিয়ান তার চোখের উপর চোখ রেখে বললেন, যদি যাও তাহলে মনে রাখবে তোমার প্রত্যেকটা পদক্ষেপের হিসাব আমি রাখব। তোমার ছায়াও যদি আমার অনুমতি ছাড়া অন্য কারোর উপর পড়ে, তাহলে আমি সেই মানুষটাকে আর আস্ত রাখব না। তুমি কি রাজি এই শর্তে? অবনীর দম বন্ধ হয়ে আসছিল। আরিয়ানের চোখে তখন এক ধরনের পাগলামি নাচছে। তিনি অবনীকে জড়িয়ে ধরে নিবিড়ভাবে বললেন, আমি তোমাকে অনেক ভালোবাসি অবনী, এত বেশি ভালোবাসি যে মাঝে মাঝে নিজেকেও সামলে নিতে পারি না। আমার এই রোম্যান্টিক অত্যাচার সহ্য করতে হবে তোমাকে, কারণ আমি মরে গেলেও তোমাকে মুক্তি দেব না।
আরিয়ানের ঠোঁট অবনীর কপালে স্পর্শ করল। অবনী আকাশের দিকে তাকাল। মেঘলা আকাশে কোনো চাঁদ নেই। তার জীবনটাও যেন ওই মেঘে ঢাকা অন্ধকারের মতো হয়ে যাচ্ছে, যেখানে মুক্তি মানেই মৃত্যু। সে রাতে আরিয়ান অবনীকে এক মুহূর্তের জন্য আলাদা হতে দিলেন না। এমনকি অবনী যখন জল খেতে উঠল, আরিয়ান তার হাত শক্ত করে ধরে রাখলেন। এই এক অদ্ভুত ধরনের অধিকারবোধ, যা অবনীকে ক্রমশ পিষে ফেলছে। সে বুঝতে পারছে সমীরই তার শেষ ভরসা, কিন্তু এই নজরবন্দি থেকে সে কিভাবে যোগাযোগ করবে? আরিয়ান চৌধুরীর এই প্রাসাদে সকাল আসে, কিন্তু আলো আসে না। জানলার ভারী পর্দাগুলো দিনরাত একই অবস্থায় থাকে। আরিয়ান আজ অফিসে যাননি। তিনি সারাক্ষণ অবনীর আশেপাশে ঘুরঘুর করছেন। অবনী যখন আয়নার সামনে বসে চুল বাঁধছিল, আরিয়ান পেছন থেকে এসে চিরুনিটা কেড়ে নিলেন। তার চোখে এক বিচিত্র নেশা। আজ তোমাকে আমি নিজের হাতে সাজাবো অবনী। আরিয়ান খুব ধীরস্থিরভাবে কথাগুলো বলছিলেন। তার হাতের স্পর্শে অবনী বারংবার শিউরে উঠছিল। আরিয়ান আলমারি থেকে বের করলেন একটি ধবধবে সাদা পাতলা মসলিন শাড়ি। শাড়িটির সাথে কোনো সাধারণ ব্লাউজ নেই, বরং তার বদলে আছে অজস্র মুক্তোর মালা আর একটি চওড়া বেল্ট। অবনীর সাজ শেষ হওয়ার পর আয়নায় নিজেকে দেখে সে নিজেই শিউরে উঠল। তাকে দেখতে যেমন অপার্থিব লাগছে, ঠিক তেমনই অসহায়। আরিয়ান তার কাঁধে মুখ রেখে ফিসফিস করে বললেন, এই সৌন্দর্য শুধু আমার চোখের জন্য, বাইরের কেউ যেন এর ছিটে ফোটাও না পায়। দুপুরবেলা ডক্টর সমীর এলেন। আরিয়ান আজ তাকে ড্রয়িং রুমে খুব আড়ম্বরপূর্ণভাবে আপ্যায়ন করলেন। অবনীকে ওই মসলিন আর মুক্তোর সাজে দেখে সমীর থমকে গেলেন। তার চোখে ফুটে উঠল তীব্র করুণা আর আতঙ্ক। আরিয়ান সোফায় হেলান দিয়ে বসে তৃপ্তির সাথে পাইপ টানছিলেন। কি হলো সমীর, কিছু বলছো না যে? আমার অবনীকে কি অপ্সরার মতো লাগছে না? আরিয়ান দর্পের সাথে জিজ্ঞাসা করলেন। সমীর শুকনো গলায় বললেন, হ্যাঁ আরিয়ান, তবে সাজটা কি একটু বেশিই রাজকীয় হয়ে গেল না? ও তো ঘরোয়া কোনো অনুষ্ঠানে আছে। আরিয়ান হাসলেন, তবে সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। আমার ঘরে ও সবসময় দেবীর মতোই থাকবে। দেবীদের কি সাধারণ হওয়া মানায়? খাওয়ার শেষে আরিয়ান সবাইকে নিয়ে বাড়ির পেছনে নির্জন লেকের ধারে গেলেন। জায়গাটা বড়ই ভুতুড়ে নির্জন। আরিয়ান হঠাৎ বললেন, আমি আমাদের জন্য কিছু ড্রিঙ্কস নিয়ে আসি। তিনি গাড়ির দিকে যেতেই সমীর সুযোগটা লুফে নিলেন। সমীর খুব দ্রুত অবনীর হাতে একটি ছোট কাগজের টুকরো গুজে দিলেন। অবনী, এটা রাখো, এতে একটা নাম্বার আছে। আরিয়ান কাল সকালে একটা জরুরি মিটিংয়ে শহরের বাইরে যাবে। সেই সুযোগে তুমি বাড়ির পেছনের রান্নাঘরের ছোট ভেন্টিলেটর দিয়ে বেরোবার চেষ্টা করো। ওখানে আমি তোমার অপেক্ষা করব। এটাই তোমার শেষ সুযোগ। অবনীর হাত কাঁপছিল। সে দ্রুত কাগজটি তার শাড়ির ভাঁজে লুকিয়ে ফেলল। আরিয়ান যখন ড্রিঙ্কস নিয়ে ফিরে এলেন, তার মুখে ছিল এক রহস্যময় হাসি, যেন তিনি সব জানেন কিন্তু প্রকাশ করছেন না। রাতও যখন আরিয়ান গভীর ঘুমে আচ্ছন্ন, অন্তত অবনী তাই ভেবেছিল, অবনী খুব সাবধানে বিছানা থেকে নামল। তার পায়ের নুপুরটা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়েছিল আগেই, যাতে শব্দ না হয়। সে ড্রেসিং টেবিলের হালকা আলোয় সেই চিরকুটটি বের করল, কিন্তু তার বুক কেঁপে উঠল যখন সে অনুভব করল ঘরের তাপমাত্রা যেন হঠাৎ কমে গেছে। সে পেছনে ফিরতেই দেখল আরিয়ান বিছানায় উঠে বসে আছেন। অন্ধকারে তার চোখ দুটো জানোয়ারের মতো জ্বলছে। কি ওটা অবনী? সমীর তোমাকে কি দিয়েছে? আরিয়ানের কণ্ঠস্বর সাপের হিসহিসের মতো শোনাল। আরিয়ান ছো মেরে চিরকুটটি কেড়ে নিলেন। পড়ার পর তার অট্টহাসিতে সারা ঘর কেঁপে উঠল। বিশ্বাসঘাতকতা! আমার ঘরে বসে আমারই বন্ধু আমার স্ত্রীকে চুরি করার ফোন দিয়ে আসছে। আরিয়ান মুহূর্তেই পাল্টে গেলেন। তিনি চিরকুটটি ছিঁড়ে মুখে দিয়ে চিবিয়ে গিলে ফেললেন। তারপর আলমারি থেকে সেই ভারী চাবুকটি বের করলেন, যা তিনি স্টোর রুমে ব্যবহার করেছিলেন। আমার ভালোবাসা তোমার কাছে জেলখানা মনে হয় অবনী, তবে আজ থেকে তুমি বন্দিত্বের আসল স্বাদ পাবে। আরিয়ান অবনীকে বিছানার ওপর সজোরে ধাক্কা দিয়ে ফেলে দিলেন। সেই রাতে আরিয়ানের উন্মত্ত জেদ আর নিষ্ঠুরতার সামনে অবনীর সবটুকু স্বপ্ন চুরমার হয়ে গেল। বাইরের বৃষ্টি যেমন আকাশ চিরে পড়ছিল, অবনীর চোখের জলও তেমনি অবিরাম ঝরতে লাগল। আরিয়ান তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বললেন, কাল আমি কোথাও যাচ্ছি না প্রিয়তমা, বরং কাল থেকে তোমার জন্য এই ঘরের দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। আরিয়ানের সেই পৈশাচিক উন্মাদনা আর বৃষ্টির শব্দে মেশানো বিভীষিকা কাটিয়ে যখন সকাল হল, অবনী অনুভব করল তার শরীর আর চলছে না। তার সারা শরীর যেন পাথরের মতো ভারী হয়ে আছে। আরিয়ান আজ সত্যি কোথাও যাননি। তিনি ঘরের কোণে বসে খুব শান্তভাবে একটি পুরনো গ্রামোফোন রেকর্ড বাজাচ্ছিলেন। বিষণ্ণ এক সুর সারা ঘরে ছড়িয়ে পড়ছিল। ভোরের আলো জানলার পর্দার ফাঁক দিয়ে উকি দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আরিয়ান তড়িৎগতিতে গিয়ে সেই ফাঁকটুকুও বন্ধ করে দিলেন। ঘরে আবার কৃত্রিম হলুদ আলো জ্বলে উঠল। অবনী বিছানায় শুয়ে ডুকরে কেঁদে উঠল।
তার কান্না শুনে আরিয়ান গ্রামোফোন বন্ধ করে ধীর পায়ে এগিয়ে এলেন, তার হাতে এক বাটি গরম স্যুপ। কাঁদলে রূপ নষ্ট হয়ে যায় অবনী, আর আমি আমার প্রিয়তমার মুখে এক ফোঁটা কালিও সহ্য করতে পারি না। আরিয়ান খুব কোমল স্বরে বললেন, যেন গতরাতের চাবুক হাতে লোকটা তিনি ছিলেন না। অবনী বালিশে মুখ গুজে ধরা গলায় বলল, আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না। আপনি কেন আমাকে এভাবে শেষ করে দিচ্ছেন? আরিয়ান মুচকি হাসলেন। তিনি সুপের বাটিটা পাশে রেখে অবনীকে জোর করে টেনে নিজের কোলের ওপর বসালেন। অবনী বাধা দেওয়ার শক্তিটুকুও হারিয়ে ফেলেছে। আরিয়ান তার কপালে আলতো চুমু খেয়ে বললেন, আমি তোমাকে শেষ করছি না অবনী, আমি তোমাকে বাইরের নোংরা জগৎ থেকে পবিত্র করছি। সমীরের মতো বিশ্বাসঘাতকরা তোমার মনের মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল, আমি সেই বিষটাই বের করে দিচ্ছি। আরিয়ান সুপের চামচ অবনীর ঠোঁটের কাছে ধরলেন। খাও, আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই ঘরের দরজা আর কখনোই খোলা হবে না। আমাদের খাবার দাবার সব লিফটের মতো ছোট একটা দরজা দিয়ে ভেতরে আসবে। তুমি আর আমি এই 4 দেওয়ালের মাঝে একটা সুন্দর পৃথিবী গড়ে তুলব। অবনীর বুকটা ধক করে উঠল। আপনি কি আমাকে সারা জীবনের জন্য এই ঘরে বন্দি করবেন? বন্দি নয় প্রিয়তমা, সুরক্ষিত। তোমার যা লাগবে সব এখানে আসবে, বই, গান, দামি পোশাক, সব। শুধু তুমি এই দেওয়াল পার হবে না, কারণ বাইরে গেলেই মানুষ তোমাকে আমার থেকে কেড়ে নিতে চায়, আর আমি সেটা হতে দেব না। সারাদিন কাটল এক অদ্ভুত দমবন্ধ করা পরিবেশে। আরিয়ান মাঝে মাঝে পাগলের মতো অবনীকে আদর করছেন, আবার পরক্ষণেই কোনো সামান্য কারণে চিৎকার করে উঠছেন। অবনী বুঝতে পারল আরিয়ান একজন সিজোফ্রেনিক রোগী হতে পারেন, যার ভালোবাসা আর ঘৃণা একই সুতোয় গাঁথা। বিকেলের দিকে হঠাৎ দরজার ওপাশ থেকে সমীরের গলার আওয়াজ শোনা গেল। সে চিৎকার করে আরিয়ানকে ডাকছিল, আরিয়ান, দরজা খোল, তুই অবনীর সাথে যা করছিস সেটা অপরাধ, আমি পুলিশ নিয়ে আসব। আরিয়ান শুনলেন, কিন্তু তার মুখে কোনো ভয়ের চিহ্ন দেখা গেল না, বরং তিনি খুব শান্তভাবে ড্রয়ার থেকে একটি রিভলভার বের করলেন। অবনী আতঙ্কে স্থবির হয়ে গেল। সমীর বড় বেশি কথা বলছে, আরিয়ান বিড়গির করে বললেন। তিনি ইন্টারকমে সিকিউরিটিকে আদেশ দিলেন সমীরকে সেখান থেকে সরিয়ে দিতে। তারপর তিনি জানলার কাছে গিয়ে পর্দার আড়াল থেকে সমীরকে দেখতে লাগলেন। আরিয়ান হাসলেন। জানো অবনী, সমীর তোমাকে ভালোবাসত। কলেজে থাকতেও ও আমার সব পছন্দ চুরি করতে চাইত, কিন্তু ও জানে না আরিয়ান চৌধুরীর থেকে কিছু কেড়ে নেওয়া মানে নিজের চিতা নিজে সাজানো। সমীরকে সিকিউরিটি গার্ডরা একরকম টেনে হিঁচড়ে নিয়ে গেল। অবনী বুঝতে পারল তার শেষ আশার আলোটুকুও নিভে গেল। কিন্তু অবনী দমে যাওয়ার পাত্রী নয়, তার ভেতরে বেঁচে থাকার এক তীব্র আকাঙ্ক্ষা তৈরি হল। সে বুঝতে পারল আরিয়ানের সাথে জেদ করে লাভ নেই, তাকে এখন বুদ্ধিতে হারাতে হবে। রাতে যখন আরিয়ান বাথরুমে গেলেন, অবনী খুব দ্রুত চারপাশটা পর্যবেক্ষণ করল। জানলাগুলো স্ক্রু দিয়ে আটকানো হলেও এসির ভেন্টের পাশ দিয়ে সামান্য একটু ফাঁকা আছে। সে তার নুপুরের সেই ছোট্ট চাবিটা নজরে রাখল, যা আরিয়ান সবসময় তার পকেটে রাখেন। আরিয়ান বাথরুম থেকে বেরিয়ে এলেন, তার হাতে এক ছোট ইঞ্জেকশন। অবনী ভয় পেয়ে গেল। ওটা কি? কিছু না অবনী, তুমি খুব বেশি উত্তেজিত হয়ে পড়ছ, এটা তোমাকে একটু শান্তিতে ঘুমাতে সাহায্য করবে, আরিয়ান বললেন। অবনী বুঝতে পারল আরিয়ান তাকে ড্রাগ দিয়ে অচৈতন্য করে রাখতে চান, যাতে সে পালানোর সুযোগ না পায়। অবনী এবার অভিনয় শুরু করল। সে আরিয়ানের হাত ধরে খুব নমনীয় গলায় বলল, আরিয়ান, আমি বুঝতে পেরেছি আপনি কতটা আমাকে ভালোবাসেন। আমার উপর ওই চাবুকের দাগগুলো আমাকে মনে করিয়ে দেয় আমি শুধু আপনার। আমি আর পালাতে চাই না, কিন্তু এই ইঞ্জেকশনটা দেবেন না প্লিজ, আমি আপনার কোলে মাথা রেখেই ঘুমাতে চাই। আরিয়ানের চোখে এক মুহূর্তের জন্য বিস্ময় দেখা গেল। তার পাথর হয়ে যাওয়া মনটা কি একটু গলল? তিনি ইঞ্জেকশনটা সরিয়ে রাখলেন এবং অবনীকে বুকে জড়িয়ে ধরলেন। সত্যি বলছ অবনী, তুমি আর যাবে না? আরিয়ানের কণ্ঠে এক অসহায় শিশুর মতো আরতি। না, কোথাও যাব না, মিথ্যে আশ্বাস দিয়ে আরিয়ানের পকেটে হাত রাখল অবনী। চাবির গোছাটা সেখানে আছে। সেই রাতে অবনী ঘুমাল না। সে অপেক্ষা করতে লাগল কখন আরিয়ান গভীর ঘুমে তলিয়ে যাবেন। আরিয়ান যখন নাক ডাকতে শুরু করলেন, অবনী খুব সাবধানে তার পকেট থেকে চাবিটা বের করে আনল। কিন্তু ঠিক তখনই আরিয়ান তার হাতটা খপ করে ধরে ফেলল। অন্ধকারে আরিয়ানের চোখ দুটো আবার সেই হিংস্র মূর্তিতে জ্বলছে। অভিনয়টাও বেশ ভালোই শিখে গেছ প্রিয়তমা, কিন্তু আমার সাইকোমনকে ধোকা দেওয়া অত সহজ নয়। আরিয়ান অবনীকে বিছানায় আছাড় মেরে ইঞ্জেকশনটা তার হাতে ফুটিয়ে দিলেন। অবনীর চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে যেতে লাগল। তার শেষ কথাটি মনে পড়ল, আমি কি তবে সত্যিই এই মায়াবীর চিরস্থায়ী বন্দী হয়ে গেলাম? ইঞ্জেকশনের প্রভাবে অবনীর শরীরটা নিস্তেজ হয়ে এলো। সে অনুভব করল তার চোখের পাতা দুটো যেন পাথরের মতো ভারী হয়ে গেছে। আরিয়ানের সেই পৈশাচিক হাসিমাখা মুখটা ধীরে ধীরে অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। যখন অবনীর আবার জ্ঞান ফিরল, সে নিজেকে আবিষ্কার করল এক নিশ্ছিদ্র অন্ধকারে।
জ্ঞান ফেরার পর অবনী কয়েক মুহূর্ত বুঝতে পারল না সে কোথায় আছে। চারপাশটা একদম নিঝুম, কোনো গ্রামোফোনের গান নেই, এমনকি বৃষ্টির শব্দেও নেই। হাত বাড়িয়ে সে মেঝে স্পর্শ করল। সেটা শ্বেতপাথরের নয়, বরং স্যাঁতস্যাঁতে সিমেন্টের মেঝে। তার পায়ের সেই নুপুরটা নড়াচড়া করতেই ঝনঝন শব্দ করে উঠল, যা এই গুমোট নিস্তব্ধতায় এক বিভৎস সুর তৈরি করল। জেগে উঠেছ অবনী? আরিয়ানের কণ্ঠস্বর ওপর থেকে ভেসে এলো। অবনী ওপরের দিকে তাকাল। অনেক উঁচুতে একটা ছোট ঘুলঘুলি দিয়ে এক চিলতে আলো আসছে। সে বুঝতে পারল তাকে ওপরের শৌখিন ঘর থেকে সরিয়ে বাড়ির নিচের কোনো গোপনতলা বা বেসমেন্টে নিয়ে আসা হয়েছে। আরিয়ান একটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন। তার হাতে একটা মোমবাতি, যা তার চেহারাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। তুমি আমার বিশ্বাস ভেঙেছ অবনী। আমি তোমাকে দেবীর মতো সাজিয়েছিলাম, আর তুমি কিনা আমার পকেট থেকে চাবি চুরি করার চেষ্টা করলে। আরিয়ানের কণ্ঠে এক গভীর বিষাদ, যেন তিনি সত্যিই খুব কষ্ট পেয়েছেন। অবনী দেওয়ালে পিঠ ঠেকিয়ে উঠে বসার চেষ্টা করল। তার মাথা এখনও ঝিমঝিম করছে। আপনি আমাকে এখানে মেরে ফেলুন আরিয়ান, এই নরকের চেয়ে মৃত্যু অনেক ভালো। আরিয়ান মুচকি হাসলেন। তিনি মোমবাতিটা মেঝের ওপর রাখলেন এবং অবনীর খুব কাছে এসে বসলেন। তার হাতের আঙুলগুলো অবনীর গালের ওপর সর্পিল গতিতে ঘুরে বেড়াতে লাগল। মরে যাওয়া তো খুব সহজ অবনী, কিন্তু আমি তো তোমাকে তিলে তিলে আমার করে পেটে চাই। তুমি জানো, নীলাও ঠিক এই জায়গায় বসে তোমার মতোই কথা বলেছিল। ও পালানোর চেষ্টা করেছিল সমীরের সাহায্য নিয়ে। সমীর মানুষটা খুব অদ্ভুত, সে সবসময় আমার প্রিয় জিনিসগুলোর ওপর ভাগ বসাতে চায়। নীলার নাম শুনে অবনীর বুকের ভেতরটা কেঁপে উঠল। নীলা? নীলা কোথায় এখন? আরিয়ান কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ঘরের কোণে একটা বড় কাঠের সিন্দুকের দিকে ইশারা করলেন। নীলা সবসময় আমার সাথেই আছে, ওই ঘরেই থাকে, একদম শান্ত হয়ে। ও আর কখনোই পালানোর চেষ্টা করে না। অবনীর চোখের সামনে অন্ধকার নেমে এলো। সে বুঝতে পারল ওই সিন্দুকের ভেতরে কি আছে। আরিয়ান একজন খুনিই নন, তিনি একজন উন্মাদ সিরিয়াল কিলার। অবনী ভয়ে চিৎকার করতে চাইল, কিন্তু আরিয়ান তার মুখ চেপে ধরলেন। চুপ, একদম চিৎকার করবে না। আজ থেকে এটাই তোমার নতুন সংসার। আমি প্রতিদিন এখানে আসব, তোমাকে নিজের হাতে খাওয়াবো, সাজাবো। তুমি যতক্ষণ না মন থেকে আমাকে ভালোবাসবে, ততক্ষণ তুমি মাটির পৃথিবী দেখতে পাবে না। আরিয়ান উঠে দাঁড়িয়ে সিঁড়ির দিকে গেলেন। যাওয়ার আগে বললেন, সমীরকে আমি চিরতরে সরিয়ে দিয়েছি, ও আর কখনোই আমাদের মাঝে আসবে না। এখন শুধু তুমি আর আমি। আরিয়ান চলে যাওয়ার পর অবনী অন্ধকারে একা হয়ে গেল। তার কান্নায় এই পাথুরে দেওয়ালগুলো যেন দীর্ঘশ্বাস ফেলছিল। কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করল তার পায়ের নুপুরের তালাটা একটু ঢিলে হয়ে গেছে। হয়তো গতরাতের ধস্তাধস্তিতে বা ইঞ্জেকশনের পর যখন আরিয়ান তাকে টেনে এখানে আনছিলেন, তখন তালাটার স্ক্রু আলগা হয়ে গেছে। অবনী মনের সবটুকু জোর দিয়ে নুপুরটা টানতে লাগল। লোহার পাতগুলো তার চামড়ায় বসে গিয়ে রক্ত ঝরতে শুরু করল, কিন্তু সে থামল না। যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সে একসময় নুপুরটা খুলে ফেলতে সক্ষম হল। পায়ের রক্তে সিমেন্টের মেঝে ভিজে গেছে, কিন্তু সে এখন মুক্ত। অন্তত তার পা দুটো এখন আর শেকলবন্দি নয়। সে অন্ধকারের মধ্যেই দেওয়াল হাতড়ে হাতড়ে পথ খুঁজতে লাগল। হঠাৎ তার হাত একটা লোহার রডের ওপর পড়ল। হয়তো কোনো মেরামতির কাজে এখানে রাখা হয়েছিল। অবনী রডটা হাতে নিয়ে সিন্দুকের দিকে এগিয়ে এলো। না, সে নীলার মতো ওই সিন্দুকের বাসিন্দা হতে চায় না। তাকে এখান থেকে বেরোতেই হবে। হঠাৎ ওপরের দরজা খোলার শব্দ হলো। আরিয়ান কি আবার ফিরে আসছেন? অবনী দৌড়ে দেওয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। সিঁড়ি দিয়ে কেউ নামছে, কিন্তু তার হাঁটার শব্দ আরিয়ানের মতো আত্মবিশ্বাসী নয়। কেউ একজন ভয় ভয় নামছে। অবনী, অবনী তুমি কোথায়? কণ্ঠস্বরটা শুনে অবনীর হৃৎপিণ্ড থমকে গেল। এটা সমীর। সমীর বেঁচে আছি? সমীর একটা ছোট টর্চ নিয়ে নিচে নামল। অবনী দৌড়ে গিয়ে সমীরকে জড়িয়ে ধরল। সমীর ভাই, আপনি বেঁচে আছেন? আরিয়ান বলল আপনাকে মেরে ফেলেছে। ও মারার চেষ্টা করেছিল অবনী, কিন্তু আমি কোনো মতে বেঁচে ফিরেছি। আরিয়ান এখন ওপরের ঘরে ড্রিঙ্কস করে অঘরে ঘুমাচ্ছে। এটাই আমাদের শেষ সুযোগ, চলো দ্রুত। সমীর আর অবনী সাবধানে সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলো। ড্রয়িং রুমে আরিয়ান সোফায় শুয়ে আছেন, তার পাশে শ্যাম্পেনের খালি বোতল। অবনী আরিয়ানের দিকে একবার তাকালো। এই মানুষটা তাকে রাজরানী করতে চেয়েছিল, অথচ তার ভালোবাসা ছিল এক বিষাক্ত ছোবল। তারা যখন প্রধান দরজার দিকে যাচ্ছে, হঠাৎ পেছন থেকে গ্রামোফোনের সেই বিষণ্ণ সুরটা বেজে উঠল। আরিয়ান সোফায় বসে আছেন, তার হাতে রিভলভার। তার চোখে কোনো নেশা নেই, আছে এক অশুভ শীতলতা। আমি জানতাম সমীর আসবে, এবং আমি এটাও জানতাম তুমি ওর সাথেই যাবে অবনী। ভালোবাসা দিয়ে যা পাওয়া যায় না, তার রক্ত দিয়ে পেতে হয়। আরিয়ান রিভলভারটা সমীরের দিকে তাক করলেন।
অবনী আর্তনাদ করে আরিয়ান আর সমীরের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। আরিয়ানের হাতে রিভলভারটা থরথর করে কাঁপছে, তার চোখে জল, অথচ ঠোঁটে সেই পৈশাচিক হাসি। অবনী মাঝখানে দাঁড়িয়ে আছে ঢাল হয়ে, চারদিকে নিস্তব্ধতা যেন ফেটে পড়বে এখনই। গ্রামোফোনের রেকর্ডটা শেষ হয়ে এসে ঘর ঘর শব্দ করছে, যা পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তুলেছে। সরে দাঁড়াও অবনী! আরিয়ানের চিৎকার ড্রয়িং রুমের দেওয়ালে দেওয়ালে প্রতিধ্বনিত হল। যে আমার জিনিস চুরি করতে চায় তাকে আমি পৃথিবীর বুক থেকে সরিয়ে দিই। সমীরকে আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু ও শোধরায়নি। অবনী সরল না, বরং সে এক কদম এগিয়ে গেল আরিয়ানের দিকে। রিভলভারের নলটা এখন সরাসরি অবনীর বুকের ওপর। অবনী স্থির গলায় বলল, মারুন আমাকে। আপনার এই খাঁচায় প্রতিদিন তিলে তিলে মরে যাওয়ার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো। আপনি তো ভালোবাসেন না আরিয়ান, আপনি শুধু দখল করতে জানেন। আরিয়ানের হাত কাঁপতে কাঁপতে নিচু হয়ে এলো। অবনীর এই নির্ভীকতা তাকে যেন মুহূর্তের জন্য দুর্বল করে দিল। ঠিক সেই সুযোগে সমীর পেছন থেকে আরিয়ানের ওপর ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। রিভলভারটা ছিটকে মেঝেতে পড়ে গেল। সমীর, পালাও, পুলিশকে ফোন করো! সমীর চিৎকার করে বলল। আরিয়ান একজন উন্মাদ মানুষের শক্তি নিয়ে সমীরকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। তারপর বাঘের মতো ঝাঁপিয়ে পড়লেন সেই মেঝেতে পড়ে থাকা রিভলভারটার দিকে। কিন্তু অবনী তার আগেই সেটা লাথি মেরে সোফার নিচে পাঠিয়ে দিল। আরিয়ান রাগে অন্ধ হয়ে গেলেন। তিনি অবনীর চুল মুঠো করে ধরলেন। তোমাকে আমি দেবী বানিয়েছিলাম, আর তুমি কিনা এই সাধারণ ডাক্তারটার জন্য আমার উপর হাত তুললে? তবে শোনো, আজ এই বাড়ি থেকে কেউ জীবিত বের হবে না। আরিয়ান দেওয়াল থেকে একটা শোপিস তলোয়ার টেনে নিলেন। সেটা ভোঁতা হলেও ভারী ইস্পাতের। তিনি সমীরের দিকে তেড়ে গেলেন। সমীর নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু আরিয়ানের উন্মাদ শক্তির কাছে সে পরাস্ত হচ্ছিল। আরিয়ান সমীরের ঘাড়ে একটা সজোরে আঘাত করলেন। সমীর যন্ত্রণায় মেঝেতে লুটিয়ে পড়ল। সমীর ভাই! অবনী আর্তনাদ করে উঠল। সে আরিয়ানের হাত জাপটে ধরল। আরিয়ান অবনীকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলেন। অবনী গিয়ে ধাক্কা খেল সেই বড় গ্রামোফোনটার ওপর। ওটা ভেঙে চুরমার হয়ে গেল। আরিয়ান ধীর পায়ে অবনীর দিকে এগিয়ে এলেন। তার চোখে এখন আর ভালোবাসা নেই, আছে শুধু ধ্বংসের নেশা। আমি বলেছিলাম না অবনী, আমি মরে গেলেও তোমাকে মুক্তি দেব না। আজ আমি আর তুমি দুজনেই মরব। তারপর ওই বেসমেন্টের নীলার পাশে তোমাকে আমি শুইয়ে দেব। সেখানে আমাদের ডিস্টার্ব করার কেউ থাকবে না। আরিয়ান যখন তলোয়ারটা উঁচিয়ে ধরলেন, ঠিক সেই মুহূর্তে বাড়ির বাইরে পুলিশের সাইরেনের শব্দ শোনা গেল। সমীর আসার আগেই হয়তো কাউকে খবর দিয়ে রেখেছিল। আরিয়ান থমকে গেলেন। তার চেহারায় এক মুহূর্তের জন্য ভয়ের রেখা দেখা দিল, কিন্তু পরক্ষণেই তা এক পৈশাচিক জেদে রূপ নিল। পুলিশ? পুলিশ আমাকে ধরবে? না, আরিয়ান চৌধুরীকে কেউ ছুতে পারে না। তিনি অবনীকে টেনে হিঁচড়ে সিঁড়ি দিয়ে ওপরের দিকে নিয়ে যেতে লাগলেন। অবনী বাধা দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আরিয়ানের নখগুলো তার চামড়ায় বসে যাচ্ছিল। ওপরের ঘরে গিয়ে আরিয়ান ভেতর থেকে দরজা লক করে দিলেন। এই ঘরটা ছিল আরিয়ানের গোপন কক্ষ, যেখান থেকে পুরো বাড়ির উপর নজর রাখা যায়। নিচে পুলিশ দরজা ভাঙার শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান জানলার কাছে গিয়ে দেখলেন বিশাল পুলিশ বাহিনী বাড়ি ঘিরে ফেলেছে। তিনি হো হো করে হাসতে লাগলেন। সব শেষ অবনী, সব শেষ, কিন্তু ওরা তোমাকে পাবে না। আমি তোমাকে ওদের হাতে দেব না। আরিয়ান ঘরের কোণে রাখা একটা পেট্রোলের ক্যান বের করলেন। তিনি সারা ঘরে পেট্রোল ছিটিয়ে দিতে লাগলেন। অবনী আতঙ্কে পাথর হয়ে গেল। এই মানুষটা কি তবে পুরো বাড়ি জ্বালিয়ে দেবে? আপনি পাগল হয়ে গেছেন আরিয়ান, থামুন! অবনী চিৎকার করে বলল। হ্যাঁ, আমি পাগল। তোমার ভালোবাসায় আমি পাগল হয়েছি। দেখো অবনী, কেমন লাল রঙে চারপাশ সেজে ওঠে, একদম তোমার ওই বিয়ের শাড়ির মতো। আরিয়ান লাইটারটা জ্বালিয়ে মেঝেতে ফেলে দিলেন। মুহূর্তের মধ্যে কার্পেটে আগুন ধরে গেল। আগুনের লেলিহান শিখা দ্রুত পর্দা আর আসবাবপত্রের দিকে ছড়িয়ে পড়ল। ধোঁয়ায় ঘর ভরে যেতে লাগল। অবনী জানলা দিয়ে চিৎকার করে সাহায্য চাওয়ার চেষ্টা করল, কিন্তু জানলাগুলো তো আরিয়ান নিজেই স্ক্রু দিয়ে আটকে রেখেছিলেন। আরিয়ান আগুনের মাঝখানে দাঁড়িয়ে অবনীকে জড়িয়ে ধরলেন। ভয় পেও না প্রিয়তমা, এই তো আর কিছুক্ষণ, তারপর আমরা চিরদিনের জন্য এক হয়ে যাব। আগুনের তাপ বাড়ছে, অবনীর দম বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে দরজায় সজোরে আঘাত পড়ল।
পুলিশ কি পারবে এই অগ্নিপিণ্ড থেকে অবনীকে উদ্ধার করতে, নাকি আরিয়ানের এই রোম্যান্টিক অত্যাচার আগুনের লেলিহান শিখায় চিরতরে বিলীন হয়ে যাবে? আগুনের লেলিহান শিখা দ্রুত ঘরের চারদিকে ছড়িয়ে পড়ছে। দামি সিল্কের পর্দাগুলো পুড়ে ছাই হয়ে ঝরে পড়ছে মেঝেতে। ধোঁয়ার কুণ্ডলিতে নিঃশ্বাস নেওয়া দায় হয়ে দাঁড়িয়েছে। আরিয়ান অবনীকে শক্ত করে জড়িয়ে ধরে আছেন। তার মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন এই মৃত্যুই তার পরম পাওয়া। ছেড়ে দিন আমাকে, আরিয়ান, বাঁচতে দিন! অবনী আর্তনাদ করে উঠল, কিন্তু আগুনের গর্জনে তার কণ্ঠস্বর ঢাকা পুড়ে যাচ্ছিল। আরিয়ান অবনীর কপালে শেষবারের মতো একটা চুমু খেয়ে বললেন, বাইরের পৃথিবীটা খুব নিষ্ঠুর অবনী। আগুনে পুড়ে যাওয়া কষ্টের, কিন্তু তোমাকে ছাড়া বেঁচে থাকা তার চেয়েও বেশি যন্ত্রণার। চলো আমরা অন্য এক জগতে যাই। ঠিক সেই মুহূর্তে দরজায় শেষবারের মতো এক প্রচণ্ড ধাক্কা পড়ল। কুড়ালের আঘাতে কাঠের দরজাটা 2 ভাগ হয়ে গেল। আগুনের মধ্য দিয়েই ভেতরে ঝাঁপিয়ে পড়ল সমীর আর 2জন পুলিশ অফিসার। সমীরের গায়ে আগুনের হলকা লাগলেও সেদিকে তার খেয়াল নেই। আরিয়ান, ছেড়ে দে ওকে! সমীর চিৎকার করে উঠল। আরিয়ান পাগলের মতো হাসতে লাগলেন। দেরি করে ফেলেছিস সমীর, ও এখন আমার! পুলিশ অফিসারেরা আরিয়ানকে ঝাপটে ধরল। আরিয়ান তাদের ওপর হিংস্র পশুর মতো আক্রমণ করলেন। সেই ধস্তাধস্তির মাঝে সমীর অবনীকে টেনে আগুনের বেষ্টনী থেকে বের করে আনল। অবনী তখন ধোঁয়ায় প্রায় অচেতন। সমীর তাকে পাজা কোলে তুলে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। পেছনে বিকট শব্দে একটা সিলিন্ডার বিস্ফোরণ হলো। পুরো ওপর তলাটা আগুনের গোল্লায় পরিণত হলো। পুলিশ অফিসারেরা কোনো মতে আরিয়ানকে হ্যান্ডকাফ পরিয়ে টেনে হিঁচড়ে নিচে নামিয়ে আনল। আরিয়ান তখনও চিৎকার করে বলছেন, অবনী, তুমি আমার, তোমাকে কেউ নিতে পারবে না। বাইরে তখন বৃষ্টির ধারা আরও তীব্র হয়েছে। আগুনের তাপ আর বৃষ্টির শীতলতা মিলে এক বিভৎস ধোঁয়াশা তৈরি হয়েছে। অবনীকে অ্যাম্বুলেন্সে তোলা হলো। তার ঝাপসা চোখে সে দেখল আরিয়ানকে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে। আরিয়ানের সাদা জামার রক্ত আর কালিতে মাখামাখি, কিন্তু তার স্থির দৃষ্টি তখনও অবনীর দিকেই নিবদ্ধ। 3 মাস পর শহরের এক শান্ত প্রান্তে ছোট একটি বাড়িতে অবনী জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। তার পায়ে এখন আর সেই নূপুর নেই, কিন্তু পায়ের চামড়ায় হওয়া গভীর ক্ষতটা এখনও হালকা দাগ হয়ে রয়ে গেছে। মনের ক্ষতটা হয়তো সারা জীবনেও মুছবে না। সমীর দরজায় টোকা দিয়ে ভেতরে ঢুকল, হাতে কিছু ফল আর নতুন একটা গল্পের বই। আজ কেমন আছো অবনী? অবনী মৃদু হাসল। ভালো। সমীর ভাই, আজ মামলার রায় হওয়ার কথা ছিল না? সমীর দীর্ঘশ্বাস ফেলে পাশে বসল। হ্যাঁ, আদালত আরিয়ান চৌধুরীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তবে তাকে সাধারণ জেলখানায় নয়, বরং একটি উচ্চ নিরাপত্তার মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন তার অবসেশনাল ডিসঅর্ডার এতটাই তীব্র যে সে নিজেকে এখনও বিবাহিত মনে করে এবং প্রতিদিন তোমার জন্য চিঠি লেখে। অবনী শিউরে উঠল। চিঠি? ও কি এখনও বিশ্বাস করে আমি ওর কাছে ফিরে যাব? সমীর অবনীর হাতটা ধরল। ও কি বিশ্বাস করে তাতে আমাদের কিছু যায় আসে না। তুমি এখন মুক্ত, তোমার বাবাও এখন সুস্থ। আরিয়ানের কোম্পানি থেকে আমরা তোমার পাওনা উদ্ধার করতে পেরেছি। অবনীর মনে পড়ে গেল সেই বিভীষিকাময় দিনগুলোর কথা। আরিয়ানের সেই সাজিয়ে দেওয়া, সেই অধিকার বোধের অত্যাচার আর সেই আগুনের রাত। ভালোবাসার নামে যে এমন আদিম নিষ্ঠুরতা থাকতে পারে তা অবনী আগে কখনো ভাবেনি। সেদিন বিকেলে অবনীর নামে একটি খাম এলো। খামের ওপর কোনো নাম নেই, শুধু একটা ছোট গোলাপের শুকনো পাপড়ি ভেতরে রাখা। অবনী বুঝতে পারল এটা কোথা থেকে এসেছে। মানসিক হাসপাতালের 4 দেওয়ালের আড়াল থেকেও আরিয়ানের নজর যেন তাকে পিছু ছাড়ছে না। অবনী চিরকুটটা খুলল, তাতে রক্ত দিয়ে লেখা, আমি তোমার জন্য অপেক্ষা করছি প্রিয়তমা। আমার এই রোম্যান্টিক অত্যাচার সহ্য করার জন্য তোমাকে আবারও ফিরতে হবে, কারণ মরণও আমাদের আলাদা করতে পারবে না। অবনী চিরকুটটা ছিঁড়ে জানলার বাইরে ফেলে দিল। বাতাসের টানে কাগজের টুকরোগুলো দূরে মিলিয়ে গেল। অবনী জানে সমাজ তাকে এখন মুক্ত বলছে, কিন্তু আরিয়ানের ওই উন্মাদ ভালোবাসা তাকে হয়তো কোনোদিনও পুরোপুরি মুক্তি দেবে না। সেদিন রাতে অবনী ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়াল। নিজের গলার সেই দাগটা দেখল, যা আরিয়ানের দেওয়া নেকলেস থেকে হয়েছিল। সে বুঝতে পারল সে বেঁচে আছে ঠিকই,
কিন্তু তার জীবনের এক অংশ চিরদিনের জন্য ওই সাইকো স্বামীর রোম্যান্টিক অত্যাচারের জালে আটকা পড়ে গেছে। বাইরে আবার বৃষ্টি শুরু হলো। অবনী ধীর পায়ে গিয়ে জানলার পর্দাটা টেনে দিল। এবার সে নিজেই পর্দা টানল, লুকোনোর জন্য নয়, বরং নিজের নতুন এক জগৎকে আগলে রাখার জন্য।